চলুন দাঁড়িয়ে যাবে না চলুন 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 অনেক তুলেছি সেটা ছাড় 1 ঘন্টা হয়ে গেছে। হ্যালো আপনারা প্রত্যেককে অনেক প্রশ্ন করেছেন, আমি আপনাদের একটা প্রশ্ন করছি। আমরা কেন হাঁটছি? আমাদের খুব বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে প্রত্যেক। আপনারা একটু চলুন না। বিশাল একটা ডিফারেন্স তৈরি করতে পারে আমাদের ইন্ডাস্ট্রিতে। ফর ইনস্ট্যান্স সেফটি ক্লজ, আমাদের যখন কন্ট্রাক্ট সই হয় কোথাও কোনো সেফটি ক্লজের প্রায় মেনশন মানে থাকেই না বললে চলে। হ্যাঁ, সেইটা যদি আমরা এনশিওর করতে পারি টেকনিশিয়ানদের জন্যে এবং আর্টিস্টদের জন্যে, যাতে সেটা একটা ম্যান্ডেটরি জায়গা হয়। ম্যান্ডেটরি কেন বলছি? আজকে রূপাঞ্জনা আমার বোনের মতো, যদিও আমি বলছি হয়তো কোনো একটা রোলে ওকে অ্যাপ্রোচ করা হয়েছে, আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে, ও বলল আমি এই সেফটি ক্লজ ছাড়া আমি করতে পারবো না। আমি গিয়ে বললাম আমি করে দিচ্ছি, আমার সেফটি ক্লজ লাগবে না, আমাকে নিয়ে নাও। কাজে ম্যান্ডেটরি না হলে কিন্তু সেফটি ক্লজ ছাড়াই কাজ হবে। আর যেই মুহূর্তে সেফটি ক্লজ থাকবে তখন কিন্তু সমস্ত দিক সামলে সব রকমের নিরাপত্তা সহ শুটিংগুলো হবে। তখন আমাদের লাইফ উইল নট বি অ্যাট রিস্ক। একটা প্রাণ তো চলে গেল, একটা উজানো শুটিং করতে গিয়ে পরে তার ACL ছিঁড়ে গেছে, ইট ইজ নাথিং। একটা প্রাণ চলে গেল, তো সেই মানুষটাকে তো আমরা ফিরে পাবো না। একটা অ্যাসেট, এবং সে যেই ধরনের মানুষ, যেই ধরনের তার পড়াশোনা, তার জ্ঞান, সে বাচ্চাটা নিজের বাচ্চাটাকে কিভাবে তৈরি করতে পারবো, আমি তো সেটাও ভাবছি। সেই বাচ্চাটা তো তার বাবাকে পেলই না। মানে এই লসগুলো আমরা কোথায় দেখছি? কাজে সেরকম যেন আর কোনো প্রাণকে এইভাবে, অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু সতর্কতা যদি থাকে, যদি সব রকমের ব্যবস্থা আমরা নিতে পারি, সেটা তখনই হবে যখন আমরা এটাকে ম্যান্ডেটরি করতে পারবো। কাজে যদি সেটা আমরা আস্তে আস্তে সেদিকে এগোতে পারি এরকম একটা দুর্ঘটনার পর, তাহলে আমার মনে হয় অন্তত চলে যাওয়াটা সার্থক হবে। এটা আমার সঙ্গে হতে পারে, এটা আবিরের সাথে হতে পারতো, বা এটা শ্বেতার সাথেও হতে পারতো। টার্ন হওয়াটা তো উচিত নয়। এবং আমরা সব কিছু এত ক্যাজুয়ালি নিই না। আউটডোরে শুট করতে যাচ্ছি, একটা মিনিমাম টিম থাকবে, একটা সেফটি সিকিউরিটির জন্য যে টিম, এটা আমি অনেকবার বলে খুব অপ্রিয় হয়েছি। আমি যখনই জলে আমাদের কোনো শট হতো, ধরো আমার হচ্ছে না, আমার কো অ্যাক্টরের হচ্ছে, এরকম অনেক সিরিয়াল করেছি আমরা, যেখানে হয়তো আমরা সমুদ্রে যাইনি কিন্তু নদী, ধরো এই বজবজে গঙ্গার গিয়ে আমরা করছি কোনো, আমি কিন্তু অনেকবার বলেছি। হ্যাঁ, আমি অপ্রিয় হয়েছি অনেকবার। কিন্তু দেখো আজকে দাঁড়িয়ে কিন্তু আমরা সকলে এখানে এসেছি এটার জন্য, এই যে অ্যাটলিস্ট এই ধরনের ঘটনা যেন আর না ঘটে কারোর সাথে, এটা খুবই অবাঞ্ছনীয়। এবং আজকে সেই মর্মেই তোমাদের আর খারাপ লাগে। রাহুল এত ভালো একটা ছেলে ছিল, এত ভালো ন্যাচারাল অভিনেতা ছিল, ওর সঙ্গে আমি কাজ করেছি অনেকগুলো কাজ করেছি, কিন্তু এবার সবর ও আর আমি মানে উই ওয়ার পেয়ার টুগেদার। আজকে তো FIR হলো, সো মানে FIR হলো ঠিকই, মানে FIR হওয়ার পর এখন তো ওটা ওর মতো চলবে, কেসটা চলবে কেসের মতো করে। কিন্তু আমাদের তো ভাবতে হবে যে আমাদের আগামী দিনগুলোতে যেন এরকম কিছু যেন আবার না ঘটে, সেটা তো আমাদের দেখতেই হবে। নয় যে আজকে আমরা হেঁটে দিলাম ব্যাস সেখানেই চ্যাপ্টার শেষ হয়ে গেল। এটা নিয়ে কিন্তু আর্টিস্ট ফোরাম আর ফেডারেশনকে রীতিমতো স্ট্রিক্ট হতে হবে। ফেডারেশন যেমন অন্যান্য ক্ষেত্রে স্ট্রিক্ট, এটাকে নিয়েও ওদেরকে স্ট্রিক্টলি এটা যেন প্রডিউসারটা ফলো করে, যে মিনিমাম সিকিউরিটিটা যেন আর্টিস্টদের ক্ষেত্রে বা টেকনিশিয়ানদের ক্ষেত্রে দেওয়া হয়। থ্যাংক ইউ। বলেছি আমরা একটা বসে দুজন, আমাদের মানে স্পেশালি আমি ফিল্মের ব্যাপারটা বলতে পারি, যেহেতু আমি ইম্প্যাক্টকে রিপ্রেজেন্ট করি, তো আমরা বসে ইমিডিয়েটলি একটা এই কলা কৌশলীদের জন্য কিভাবে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া যায় তার একটা প্রপার স্ট্রং রুল তৈরি করব সর্বধরনের।
যেটা আমাদের সঙ্গে গতকাল প্রাথমিকভাবে আর্টিস্ট ফোরামেরও কথা হয়েছে, স্পেশালি প্রসেনজিৎ চ্যাটার্জি বোমাদার কথা হয়েছে, এবং আমরা তালসারির দিকে গেছেন তাকে দেখার জন্য। ফিরে আসার পরই আজকে রাত্রে বা সকালে আমরা আবার বসছি, আমরা কথা বলবো। তারপরে আমাদের নেক্সট যেটা, সেটা তো খুব শিগগিরই আপনাদের জানাবো যে নেক্সট স্টেপ আমরা কী নিতে চলেছি। আপনারা হয়তো কালকেই সেটা জানতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে আমরা চ্যানেল, প্রডিউসার, আর্টিস্ট ফোরাম, টেকনিশিয়ানস সবাই মিলে একটা সেফটি প্রোটোকল তৈরি করব, যাতে আমাদের কোনো কলাকুশলী, কোনো শিল্পী আর আমাদের কাছে এইভাবে চলে যেতে না হয়। যে গাফিলতি আমরা দেখতে পেলাম, সেটা কৌশিকদা বললেন, ঋত্বিক বললেন, সবাই বললেন, চুনিদি বললেন, যে গাফিলতির জন্য আজকে সবাই চলে গেলেন, যেভাবে রাহুলকে আমরা হারালাম, তার জন্য কোনো শিল্পীকে, কোনো যে কলাকুশলী সেদিন ঝাঁপ মেরেছে তাকে বাঁচানোর জন্য আপনি বলুন যে তাদের যদি ক্ষতি হতো বা তারা যদি তলিয়ে যেত, তাহলে তাদের পরিবারটা কি? এটা দীর্ঘদিন ধরে চলতে পারে না। ফেডারেশন দীর্ঘদিন ধরে এই বিষয়ে সোচ্চার বলে আসছে। এবার আমাদের সময় এসছে এটাকে স্ট্রংলি আমাদের ইমপ্লিমেন্ট করা, এবং আমরা এটা অবশ্যই কলাকুশলী এবং শিল্পীরা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন হাতে হাত মিলিয়ে, প্রডিউসার, চ্যানেল সবাই মিলিয়ে এটা আমরা এবার করবই। অনেকগুলো ভার্সন, সেটা একটা ভীষণ সন্দেহ তৈরি করছে, এবং অনেক কথা যে সত্য নয় সেটাও এতদিনে অনেকটাই পরিষ্কার। অতএব কিছু একটা লোকানো তো হচ্ছে, অসঙ্গতি অনেক কিছু আছে। এবং নিরাপত্তার ব্যাপার বলো, তাহলে বলবো যে জোয়ার আসার সময় যে শুটিং হচ্ছিল সেটা খুব একটা মানে হওয়ার কথা নয়, হওয়া উচিত নয়। কেন হচ্ছিল সেসব প্রশ্ন এমনিতেই নিজের মধ্যে ঘুরে ঘুরে খাচ্ছে। এবং মানে আমরা যারা অভিনয় করি, আমরা অনেক সময় এরকম করি, আমরা করি, সেই কথাটা ভেবে যেন মানে মনে হচ্ছে সত্যি মানে এটা নিয়ে আমাদের সাবধান হওয়া উচিত, এটা নিয়ে আমাদের ভাবার সময় এসেছে। আর আজকে রাহুলের এই ব্যাপারটার একটা স্বচ্ছ তদন্ত যেন হয়, সবাই যেন সবটা জানতে পারে আসলে কি হয়েছিল। ওরই ঘাড়ে অপরাধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করার মতন একটা জঘন্য, নিন্দনীয় একটা নিষ্ঠুর ব্যাপার হতে চলেছিল, কিনে নেওয়া যায়। তুমি রাহুলের সঙ্গে কাজ করেছো, ঋত্বিক তোমার মানে বন্ধু ছিল রাহুল। অবশ্যই। রাহুলকে কিভাবে মনে রাখছো তুমি? রাহুল আসলে যার সঙ্গে রাহুল মিশেছে তাদের প্রত্যেকের বন্ধু হয়ে উঠেছে এরকম মানুষ আসলে খুব বিরল। মানে ও মানে আশ্চর্য তারকা অ্যাকচুয়ালি, আর মানে অপূর্ব সে, মানে সেই তারকার আলো সব জায়গায় পড়তে পারে, একসঙ্গে বিজয়গড় কলোনি থেকে অনেক দূর অব্দি। তো ফলে ওর অনেক বন্ধু, প্রত্যেক বন্ধুর সাথে ওর নিজস্ব একটা সম্পর্ক ছিল, থাকতো। আমিও অনেকের সাথে এখন অনেক কথা বলছি, আমি তো জানতাম না যে তার সাথে রাহুলের কী কথা হয়েছে গত 1-1.5 মাসে। প্রত্যেকের সঙ্গে ওর এত নিজস্ব নিবিড় সম্পর্ক, আশ্চর্য মানুষ, ওকে তো ভুলে যাওয়ার শেষ প্রশ্ন, যেটা আমার শেষ প্রশ্ন তোমাকে করতে চাই, সেটা হচ্ছে যে তোমরা যখন শুটিং করো, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে তোমাদের শুটিং করতে হয়, বিভিন্ন শুটিংয়ের ইউনিটে কতখানি সাবধানতা, হেলথ অ্যান্ড সেফটি নিয়ে কতটা ব্যবস্থা থাকে সেটা যদি একটু বলো। দেখো, এটা যে খুব একটা থাকে তা নয়, এটাতে আমরা খানিকটা অভ্যস্ত, আমরা জানি যে খানিকটা মানে চলছে, এভাবে হয়তো কেউ অতটা মন দিয়ে ভেবে দেখেনি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে মানতে হবেই এই বোধটাও খুব জরুরি। হয়তো আমরা কখনো কোনো অভিনেতা হয়তো কেউ বললো, সবাই তার মতন করে আসলে ভাবেই, এমন নয় যে কেউ চাইছে যে একটা দুর্ঘটনা হয়ে যাক, কিন্তু শুধু তো ওই চাওয়া দিয়ে হবে না, শুধু তো টেকনিশিয়ানরা ঝাঁপিয়ে পড়লে হবে না, তাদের তো কাজ নয়, তারাও তো আসলে ট্রেন নয়, তারাও তো সেই বিপদেরই আরেকটা অংশ হয়ে যেতে পারে। এরপরে কি আরেকটু বেশি সতর্কতা নিজে অবশ্যই আমাদের সব তরফ থেকে সবার সতর্কতা নেওয়ার প্রয়োজন। মানে আমরা শুটিং করার সময় প্রত্যেকেরই এটা নিয়ে ভাবার অবশ্যই দরকার, অবশ্যই দরকার। হয়েছে 100% নেওয়া হয়, তুমি ছেড়ে দাও সে কথা। আমার অফিসের বাইরের রাস্তায় যদি আমি শুটিং করি তাহলেও তার পারমিশন নেওয়া থাকে, একটা পারমিশন নেওয়া হয়নি। আর কি নাকি অন্য রাজ্যে গিয়ে শুটিং করা হচ্ছে, সেখানকার পারমিশন নেওয়া নেই, আর কি হচ্ছে নাকি এটা?
আর সুরক্ষা বিধি লঙ্ঘন করে সম্পূর্ণ কিচ্ছু নেই, একটা কোনো টিউব নেই, কোনো ওই নেই। আজকে তুমি একটা কথা বলো, আমি মানছি যে ড্রোন শট নেওয়া হচ্ছিল বলে ধারে কাছে কাউকে রাখা হয়। একটা খুব সামান্য জিনিস আছে, আজকে যে তুমি আমার এই দুপুর দূরে দাঁড়িয়ে আছো, এইটাও যদি শ্যুট হয় সেটা মুছতে জাস্ট 2 সেকেন্ড লাগে। এখন প্রযুক্তি সেই জায়গায় চলে গেছে, তো সেইটা খরচও তারা করবে না প্রযোজনা সংস্থা। যে এইটা যদি থাকতো, যে চারপাশে লোকজন সুরক্ষাকর্মী দিয়ে পরিবেষ্টিত থাকতো, তাহলে তো এইভাবে ভেসে যেত না ছেলেটা। এবং তারপর বলছে তার ওপর সবথেকে যেটা রাগ ধরছে সেটা হচ্ছে রাহুলের ওপর দায় চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা। এই যে এটা এদের নীতি, এই সংস্থা ভীষণ নীতি, এই প্রযোজকদের perfectionist। নীতি। এরা এটাই করে থাকে, কারণ যে মানুষটা চলে গেছে তার আর উত্তর দেওয়ার ক্ষমতা নেই, সে আর আত্মপক্ষ সমর্থন করতে পারবে না। ওই প্রযোজনা সংস্থায় একটা নুড়ি পাথর সরে না প্রযোজকের কথা ছাড়া। একটা পুরো সিন হচ্ছে, একদিকে বলছে প্যাক আপ হয়ে গেছে, আরেকদিকে সমুদ্রের সিন হচ্ছে, শ্যুট হচ্ছে, ও ডিরেক্টরের চাকরি থাকবে? কি বিষয় সবাই আপনারা যে কারণে এখানে, আমরা সবাই সেই জন্যই এখানে। আমরা আসতে যে কারণে, যথেষ্ট জোরে বলছি, যে কারণে আপনারা এসেছেন ঠিক সেই কারণে আমরাও এসেছি। আপনাদের মনের মধ্যে যে চাহিদাগুলো আছে সেগুলো আমাদেরও একই জিনিস। এই যে লেখা রয়েছে না যে উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিসটা কি? একজন টেকনিশিয়ানদের কাছে, আমি অভিনেতা বলে রাহুলকে আলাদা করব না, কারণ এই ঘটনা যারা ওকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল সেই সমস্ত টেকনিশিয়ানরা এক মুহূর্তের জন্য তাদের নিজেদের জীবনের পরোয়া করেনি। এরকমও হতে পারতাম না যে 3-4 জনের জন্য এখানে দাঁড়িয়ে আছি। অসীম কৃপায় সেটা হয়নি, কিন্তু আমরা রাহুলকে হারিয়েছি। কাজে রাহুলকে আমি ওই টেকনিশিয়ানদের মধ্যেই, একজন অভিনেতা, একজন মানে কলাকুশলীর মধ্যেই পড়েন, একেবারে ভীষণভাবেই পড়েন। যা যা বলছেন তার বাইরে আমার কথাগুলো নয়। আমরা প্রত্যেকেই জানি আমরা সেখানে কেন এসেছি। রাহুলের এই চলে যাওয়া এবং তা থেকে তৈরি হওয়া এত ধরনের উদ্ভট সব তত্ত্ব, আর তার সাথে রাহুলকেই প্রায় প্রথমে দোষী করে দেওয়ার মতন নিষ্ঠুরতা আমরা কেউই পছন্দ করি। আমরা কেউ চাই না যে এরকম একটা কতগুলো তত্ত্ব রাহুল সম্পর্কে ঘুরে বেড়ান। আমরা যারা কাজ করি, আমরা শুধু অভিনেতারা কথা বলছি না, বসিকদা যে কথাটা বললেন, কলা কুশলী প্রত্যেকে তাদের এই নিরাপত্তা, তাদের যে ঝুঁকি নিয়ে কাজ করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। আমাদের কম বেশি কতটুকু যে এটা খুব দারুণ হাঁটো নয় সেটা কিন্তু আমরা জানি। তারপরেও কোথায় গিয়ে আমরা আমাদের সম্বিত ফিরবে সেটা রাহুলের মৃত্যু দিয়ে আমাদের শিখতে হবে, এতটা অবশ্য কোনোদিন ভেবে দেখি। কাজে আজকে চাই যে রাহুলের এই অকাল মৃত্যু সংক্রান্ত যাবতীয় ধোঁয়াশা যেন পরিষ্কার করে কেটে আমরা সবটা পরিষ্কার করে জানতে পারি আসলে ঠিক কি হচ্ছে। সরোদা, তোমার কাছে একটা প্রশ্ন আছে। তুমি এর শুরুতেই বলেছিলে যে এখানে যেন কোনো রাজনৈতিক রং না আনা হয়। আজকে এখানে টালিগঞ্জে যিনি বিজেপির প্রার্থী, যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি এসেছিলেন, তিনি বলে গিয়েছেন যে অবিলম্বে ফেডারেশনের যারা জড়িত আছেন তাদের পদত্যাগ করা উচিত। তুমি কি বলবে? রাজনৈতিক বক্তব্যের উত্তর দেব। ওনার নাম কি? টালিগঞ্জে একজন বিজেপি পাপিয়াদি, উনি তো অভিনেত্রী আমাদের। উনি একথা বলে গেছেন, আজকে উনি আমাদের কাছে অভিনেত্রী, আজ উনি আমাদের কাছে শুধুই অভিনেত্রী। হ্যাঁ, মানে প্রথমে আমি বলবো, প্রিয়াঙ্কা তো সেইভাবে আপনাদের সাথে কারোর সাথে কথা বলেনি। আমার সাথে যখন কথা হয়েছে, ও বলছে যে রাহুল শর্ট দিতে চলে গেছে, আমি খুব প্রাউড সেটা নিয়ে। কিন্তু আজকে 10 বছর পর যখন আমার ছেলে গুগল খুলে দেখবে যে বাবা কেন কিভাবে চলে গেছিল, সেই যেন সত্যিটা জানতে পারে যে আমার বাবা কিভাবে চলে গেছে। সেই ট্রুথটার জন্য আমরা সবাই আজকে এখানে হাজির হয়েছি। কারণ স্বাভাবিকভাবেই এরকম একটা খবর পাওয়ার পর আমরা যেই কলাকুশলীরা সেইখানে উপস্থিত ছিলেন
যেই আর্টিস্টরা সেখানে উপস্থিত ছিলেন তাদের বিবৃতি আমরা পড়েছি, তাদের কোথাও পড়েছি, কোথাও শুনেছি, সব হয়তো আমার শোনা হয়নি, কিন্তু ইন মোস্ট কেসেস আমি দেখছি ভীষণ মানে অন্তঃশ্বাস শূন্য। সহকর্মী, সহযোদ্ধা, কথা বলার আছে, আমি বলে নাও তারপরে বলছি। এটাই বললাম, কারণ এই যে চমক, আমরা চমকে গেছি, আমরা অনেকদিন আগে থেকে চমকে গেছি। গেল 29শে মার্চ থেকে আমরা চমকে উঠছি যে আর কি আমরা তথ্য সামনে পাবো, আর কি আসবে আমাদের কাছে, আর এই কুয়াশাটা কখন কাটবে। কারণ এই কুয়াশাটা আমাদের ভালো লাগছে না। আমরা নিরপেক্ষ তদন্ত প্রথম থেকেই দাবি করেছি, আর সেই পথে আমাদের আর্টিস্ট ফোরামও এগিয়েছে। এখানে আজকে যারা উপস্থিত আছেন তারা সকলেই রাহুলকে ভালোবাসতো বলে, আমাদের রাহুল অরুণোদয় ব্যানার্জিকে ভালোবাসতো বলে এখানে এখানে এসেছে, এক ডাকে সবাই চলে এসেছে। আর সবাই একটা কথাই চায় জানতে, যেভাবে আপনারা জানতে চান আমরা সকলে এক কথাই জানতে চাই এবং সহজ জানতে চাই। এটা আজকে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি, তিনিও আমাদের সাথে একটু আগে আলোচনার মধ্যে তিনি বললেন যে যা করছি আমরা সহজের জন্য করছি, প্রিয়াঙ্কার জন্য করছি, কাকিমার জন্য করছি এবং রাহুলের দাদার জন্য করছি, যাদের কাছে একটাই প্রশ্ন যে শেষে ছেলেটির কি হলো। আমাদের ফর ইনস্ট্যান্স সেফটি ক্লজ, আমাদের যখন কন্ট্রাক্ট সই হয় কোথাও কোনো সেফটি ক্লজের প্রায় মেনশন থাকেই না বললে চলে। হ্যাঁ, সেইটা যদি আমরা এনশিওর করতে পারি টেকনিশিয়ানদের জন্যে এবং আর্টিস্টদের জন্যে, যাতে সেটা একটা ম্যান্ডেটরি জায়গা হয়। ম্যান্ডেটরি কেন বলছি? আজকে রূপাঞ্জনা আমার বোনের মতো, যদিও আমি বলছি হয়তো কোনো একটা রোলে ওকে অ্যাপ্রোচ করা হয়েছে, আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে, ও বললো আমি এই সেফটি ক্লজ ছাড়া আমি করতে পারবো না। আমি গিয়ে বললাম আমি করে দিচ্ছি, আমার সেফটি ক্লজ লাগবে না, আমাকে নিয়ে নাও। কাজে ম্যান্ডেটরি না হলে কিন্তু সেফটি ক্লজ ছাড়াই কাজ হবে। আর যেই মুহূর্তে সেফটি ক্লজ থাকবে তখন কিন্তু সমস্ত দিক সামলে সব রকমের নিরাপত্তা সহ শুটিং গুলো হবে। তখন আমাদের লাইফ উইল নট বি অ্যাট রিস্ক। একটা প্রাণ তো চলে গেল, একটা উজানো শুটিং করতে গিয়ে পরে তার ACL ছিঁড়ে গেছে, ইট ইজ নাথিং, একটা প্রাণ চলে গেল, তো সেই মানুষটাকে তো আমরা ফিরে পাবো না। একটা অ্যাসেট, এবং সে যেই ধরনের মানুষ, যেই ধরনের তার পড়াশোনা, তার জ্ঞান, সে বাচ্চাটা নিজের বাচ্চাটাকে কিভাবে তৈরি করতে পারবো, আমি তো সেটাও ভাবছি। সেই বাচ্চাটা তো তার বাবাকে পেলই না, এই লসগুলো আমরা কোথায় দেখছি। কাজে সেরকম যেন আর কোনো প্রাণকে এইভাবে, অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু সতর্কতা যদি থাকে, যদি সব রকমের ব্যবস্থা আমরা নিতে পারি, সেটা তখনই হবে যখন আমরা এটাকে ম্যান্ডেটরি করতে পারবো। কাজে যদি সেটা আমরা আস্তে আস্তে সেদিকে এগোতে পারি এরকম একটা দুর্ঘটনার পর, তাহলে আমার মনে হয় অন্তত চলে যাওয়াটা সার্থক হবে। আপনারা একটু চলুন না।